26 মার্চ ঢাকা আসছেন নরেন্দ্র মোদি। পরের দিন দ্বিপাক্ষিক বৈঠক, তিস্তা চুক্তি নিয়ে অগ্রগতির আশা। রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরের ভিত স্থাপন করেছেন জাতির পিতা, বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর অডিও ভাষণের সংকলন প্রকাশ। হাঙ্গেরি ও বলিভিয়াকে করোনার টিকা দেবে বাংলাদেশ, দ্রুত ভ্যাকসিন আনায় সংসদে প্রধানমন্ত্রীর প্রশংসা। প্রথম ধাপেই উপজেলা পর্যায় পর্যন্ত টিকা, অ্যাপসে চলছে নিবন্ধন। করোনায় নতুন মৃত্যু 16। বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত। কুড়িগ্রাম ও লালমনিরহাটে সর্বনিম্ন তাপমাত্রা 5.5। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে 26শে মার্চ ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরদিনই দুই দেশের দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি জানান, এ পর্যন্ত তিস্তা চুক্তি বিষয়ে অগ্রগতি যে পর্যায়ে আছে, সেখান থেকেই সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে ভারত। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকের বিষয় তুলে ধরে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। করোনা সংকটে 2 মিলিয়ন ভ্যাকসিন উপহার দেয় ধন্যবাদ জানিয়ে ক্রয়কৃত 3 কোটি ভ্যাকসিন সহজেই যাতে আসে সে বিষয়ে অনুরোধ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরের আগে ঢাকায় স্বরাষ্ট্র, নৌ ও বাণিজ্য মন্ত্রণালয় এবং দিল্লিতে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের বৈঠক হবে বলেও জানান তিনি। আর ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশ সফর করবেন। প্রত্যাশা তো তৈরি হতেই পারে, যেহেতু এতগুলো আপনার ইন্টারাকশন আমাদের মধ্যে চলছে। তবে আমরা শুধু যে এটাকে সেলিব্রেটরি পার্ট হিসেবে দেখছি তা না। যেহেতু ফিজিক্যালি উনি আসছেন, এর আগে তো উনি ফিজিক্যালি আসার কথা ছিল, কিন্তু তখন আমরা পুরো অনুষ্ঠানটি তো আমরা ডিজিটাল ফরম্যাটে বা একটা হাইব্রিড ফরম্যাটে করলাম। তো এবার আমরা এই সুযোগে কিছু ডেলিভারেবলস যদি পাওয়া যায় এর মধ্যে। সচিব জানান, বৈঠকে তিস্তা চুক্তির বিষয়ে আর অগ্রগতি না হওয়ায় ভারতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। চুক্তির অগ্রগতি যে অবস্থায় ছিল সেখান থেকে এগুতে চায় ভারত। এর পাশাপাশি অন্য আরও 6টি অভিন্ন নদীর পানি বন্টনে করণীয় নিয়ে আলাপ হয়েছে বলেও জানান তিনি। তাদের সেফটি, সিকিউরিটি এই বিষয়টা এনশিওর করার ব্যাপার আছে। তারপরে তাদের যে সাস্টেনেবল লাইভলিহুড, অর্থাৎ তারা ওখানে কী ধরনের জীবিকা নির্বাহ করবে, তারা কি জমি চাষ করবে নাকি মাছ ধরবে নাকি দোকানপাট চালাবে, তো সেই বিষয়গুলো এবং তাদের যে এডুকেশন এবং হেলথ এবং অন্যান্য বেসিক যে ইয়েগুলো আছে, নেসেসিটিসগুলো আছে, সেই ব্যাপারে কিন্তু অনেক বড় একটা স্পেস আছে। সচিব জানান, চীনের মধ্যস্থতায় প্রত্যাবর্তন হলে রাখাইনে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতকে ভূমিকা রাখার অনুরোধের প্রেক্ষিতে সময় মতো সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেছে দেশটি। আমাদের পুরো রিজিয়নকে চিন্তা করেই আমাদেরকে আগাইতে হবে। সো এবং তারাও এটা বুঝে যে কানেক্টিভিটিটাকে যদি একটু ব্রড কনটেক্সটে দেখা হয়, তাহলে এটা সবার জন্যই মঙ্গল হবে। দুই দেশের কানেক্টিভিটি ইস্যু নিয়েও আলোচনা হয়েছে ভারতের সাথে। দ্রুত মোটর ভেহিকল এগ্রিমেন্ট বাস্তবায়নের তাগিদ দিয়েছে বাংলাদেশ। লাইন্স অফ ক্রেডিটের টাকা ছাড় করাতে উচ্চ পর্যায়ে নিয়মিত বৈঠক করে সমস্যা চিহ্নিত করে গতি আনার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান সচিব। আমরা আমাদের মিশনের মাধ্যমে এখনো পাইনি, বা এখানে যে কুয়েত মিশন আছে তারা। নুরুন্নবী, 21 টেলিভিশন, ঢাকা। রোহিঙ্গা প্রত্যাবাসনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে একটি অনুষ্ঠান শেষে তিনি জানিয়েছেন, মিয়ানমার বাংলাদেশ সচিব পর্যায়ে বৈঠকের পর অনেকগুলো ইস্যুতে ইতিবাচক সাড়া মিলেছে। 8 লাখের মধ্যে 42,000 রোহিঙ্গাকে যাচাই বাছাই করে নিজেদের নাগরিক নিশ্চিত করেছে দেশটি। সেদিন আমাদের সেক্রেটারি লেভেলে মিটিং হয়, সেইখানে আমরা কিছু প্রস্তাব দিয়েছি, তারা মোটামুটিভাবে সবগুলোতেই আপনার ঐকমত পৌঁছা গেছে। এখন এই ফেব্রুয়ারির প্রথম উইকে আমাদের ডিজি লেভেলে আরেকটি আলোচনা হবে, তখন
এবং তারা কজন নেবে তারাও একটা বলেছে। এটা ভালো নাম্বার। আমরা সর্বমোট 6 লাখের মতো 8,30,000-এর মতো লিস্ট দিয়েছি। তারা এর মধ্যে মাত্র 42,000-কে যাচাই বাছাই করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইতিহাস কখনো মুছে ফেলা যায় না, সত্য কখনো চাপা থাকে না বলেও মন্তব্য করেন তিনি। বঙ্গবন্ধু কন্যা বলেন, জাতির পিতাই রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরের ভিত্তি স্থাপন করে দিয়ে গেছেন। রিপোর্টে আরো জানাচ্ছেন আকবর হোসেন সুমন। মুজিব বর্ষের কার্যক্রমের অংশ হিসেবে মুজিব বর্ষ ওয়েবসাইট ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অডিও ভাষণের ডিজিটাল সংকলন করেছে একাদশ জাতীয় সংসদ। শপথ কক্ষে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্র পরিচালনায় সর্বস্তরে বঙ্গবন্ধুর নিপুণ ছোঁয়ার অস্তিত্ব খুঁজে পান বঙ্গবন্ধু কন্যা। অত অল্প সময়ের ছোট্ট একটা জীবন, তো মাত্র 54 বছরের জীবন, তার কিন্তু এই সময়ের মধ্যে তিনি যে অসাধ্য সাধন করে গেছেন, যেটা কল্পনাও করা যায় না। এবং রাষ্ট্র পরিচালনা করতে যেটা আমি দেখি, যে এমন কোনো কাজ নেই যেটা উনি না করে গেছেন। একটা স্বাধীন রাষ্ট্রের জন্য যা যা করণীয় সবই তো করে দিয়ে গেছে, সবকিছুর ভিত্তিটা তৈরি করে দিয়ে গেছে। ইতিহাস বিকৃতির অপচেষ্টা হয়েছে বারবার, কিন্তু সত্য আজ প্রমাণিত। তাই নতুন প্রজন্মকে ইতিহাস জানার তাগিদ দেন প্রধানমন্ত্রী। 21 বছর সময় নষ্ট হয়েছে, কিন্তু এখন যেটুকু আমরা পাচ্ছি আমরা দিচ্ছি, যা আমাদের প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। ইতিহাস আসলে সত্যকে কেউ একেবারে মুছে ফেলতে পারেন, এটাই আজ প্রমাণিত সত্য। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে শক্তিশালী বিরোধী দলের দরকার বলে মনে করেন সরকার প্রধান। বিরোধী দল বলতে যে দলগুলি আছে তাদের নেতৃত্ব সেভাবে নেই বলে ঠিক জনগণের আস্থা বিশ্বাসটা তারা সেভাবে অর্জন করতে পারেনি। কিন্তু গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল অবশ্যই দরকার, এতে কোনো সন্দেহ নেই। আনুষ্ঠানিকতা শেষে জাতীয় সংসদের স্পিকারকে সঙ্গে নিয়ে ডিজিটাল প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। হাঙ্গেরি ও বলিভিয়ায় করোনার টিকা পাঠাবে বাংলাদেশ। জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির বক্তব্যের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এ তথ্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আর প্রধানমন্ত্রীর আন্তরিকতায় দ্রুত কোভিড-19 ভ্যাকসিন সংগ্রহ ও সরবরাহ সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী। এদিকে মালয়েশিয়ায় শ্রমবাজার সমস্যা শিগগিরই সমাধান হবে বলে সংসদে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। বিস্তারিত আকবর হোসেন সুমনের আরও একটি রিপোর্টে। জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। তার সময়সূচিত সিদ্ধান্তের পরে বাংলাদেশে করোনার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। করোনা মোকাবেলায় সরকারের সাফল্য তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, হাঙ্গেরি ও বলিভিয়ায় ভ্যাকসিন পাঠাবে বাংলাদেশ। ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যভুক্ত উন্নত রাষ্ট্র হাঙ্গেরি আমাদের কাছে অ্যাপিল করেছে 5,000 ভ্যাকসিনের। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সদয় সম্মতি দিয়েছেন। আমরা আরেকটি চিঠি পেয়েছি গত সপ্তাহে বলিভিয়া থেকে। বাংলাদেশের প্রতিটি মানুষের ভ্যাকসিনের বন্দোবস্ত জননেত্রী শেখ হাসিনা সরকার করেছেন, যিনি পৃথিবীর 30টি রাষ্ট্র এখনো পর্যন্ত করতে পারেনি। মাননীয় স্পিকার, নির্ধারিত বক্তব্যে করোনা মোকাবেলায় সরকারের অবস্থান ও ভ্যাকসিন প্রসঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পৃথিবীর কোনো দেশ করোনা মহামারী থেকে নিজেকে রক্ষা করতে পারে নাই, কিন্তু এখানে যেভাবে নিয়ন্ত্রণটা হয়েছে মাননীয় স্পিকার, আজকে পৃথিবীর সামনে সেটি উদাহরণ। বিএনপি এবং তার মিত্ররা আর রাত 12টার পরে যারা টেলিভিশনের পর্দা গরম করে কেউ তারা স্বীকার না করলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে। রেমিটেন্স থেকে পাওয়া অর্থ জাতীয় অগ্রগতিতে ভূমিকা রাখছে উল্লেখ করে প্রবাসী শ্রমিকদের সহায়তা বাড়ানোর আশ্বাস দেন প্রবাসী কল্যাণমন্ত্রী। যে মিডল ইস্টের মার্কেট, ইউএই মার্কেট কিন্তু ধীরগতিতে খোলা হচ্ছে। অলরেডি প্রায় ডেইলি 1,500 থেকে 2,000 মানুষ ডেইলি যাচ্ছে আপনার মিডল ইস্টে। আর মালয়েশিয়ার ব্যাপারে আমরা কিন্তু অনলাইন চেষ্টা করতেছি, তার অনলাইনে আমরা যে আমাদের যে চুক্তি যেটা আছে ওটাকে নবায়ন করে এবং এই প্রবলেমটা সলভ করতে পারি সেই পদক্ষেপ আছে। আমি আশা করছি তার খুব শীঘ্রই আমরা একটা সমাধানে চলে আসব। করোনাকালীন বৈদেশিক সহায়তা নিয়েও কথা বলেন সংসদ সদস্যরা। উন্নয়নের জন্য আমরা কিন্তু অনেক পদক্ষেপ হাতে নিয়েছি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। করোনার টিকা নেওয়ার আগ্রহ প্রকাশ করে এখন পর্যন্ত অ্যাপসের মাধ্যমে সারা দেশে প্রায় 16,000-এর মতো নিবন্ধন হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত বিশ্ব কুষ্ঠ দিবসের আলোচনা শেষে প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, প্রথম ধাপে উপজেলা পর্যন্ত করোনার টিকা দেয়া হবে, আর দ্বিতীয় ধাপে টিকা ইউনিয়ন পর্যায়ে দেয়া হবে। একই সঙ্গে টিকার বিষয়ে মানুষকে সচেতন
করতে নানা রকম প্রচারণার উদ্যোগও নেওয়া হবে বলে জানান স্বাস্থ্য ডিজি। এখনই ইউনিয়ন পর্যায়ে আমরা আসলে ওরকমভাবে চাচ্ছি না। আমরা নেক্সট লটগুলো যখন আসবে, আমাদের প্রথম ধাক্কাটা শেষ হয়ে গেলে পরে তারপরে আমরা যাব। তবে ইউনিয়ন পর্যায়ে আমাদের প্রস্তুতি আছে। আজকে পর্যন্ত নিবন্ধন হয়েছে 15,000 বা তার অধিক হবে এরকম। 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 16 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 14 জন আর নারী 2 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 8,127। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে জানানো হয়, গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 447 জন। এ পর্যন্ত সুস্থ 4,79,744 আর নতুন শনাক্ত 369 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা 5,35,139। 24 ঘন্টায় সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় 200টি ল্যাবে অ্যান্টিজেন টেস্ট সহ নমুনা পরীক্ষা হয়েছে 12,225টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 36,51,722 জনের। দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রাম ও লালমনিরহাটে 5.5 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা। কুড়িগ্রামে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা 5.5 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। প্রচণ্ড ঠান্ডার সাথে রাতভর বৃষ্টির মতো ঝরছে শিশির। ভোগান্তিতে প্রতিবন্ধী শিশু, নারী ও বয়স্করা। প্রচুর পরিমাণে ঠান্ডা ও শীতের কারণে মানুষজন ঘর থেকে বাইরে হতে পাইতেছে না, কাজকামের অসুবিধা। সকালবেলা মনে করে খেত যাই ধান কাটবের কুয়াশা ঠেলে হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে লালমনিরহাটের জনজীবন। সেখানেও সর্বনিম্ন তাপমাত্রা 5.5। ঘন কুয়াশায় সড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। চরম বিপাকে তিস্তা ও ধরলাপাড়ের মানুষ। দেখা দিয়েছে নানা রোগ। ঘর থেকে বেরাইতে পারতেছি না, কাজকর্ম কিচ্ছু করতে পারতেছি না, খুব ঠান্ডা লাগছে। হাত পা গোড়া নাগে ঠান্ডা ধরে কাজ কামে করা যায় না। ঠাকুরগাঁওয়ে ঠান্ডা বাতাসের সাথে শীতের তীব্রতা। দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া দিনমজুর সহ পথচারী মানুষ। এই ঠান্ডাটা বা এই শীতটা খুবই কষ্টকর এবং একেবারে হাড়ে গিয়ে লাগে এরকম অবস্থা। প্রচন্ড বাতাস, কুয়াশা, এটা এরকম অভিজ্ঞতা হয়। পঞ্চগড়ে দিনের বেলাতেও মিলছে না সূর্যের দেখা। কনকনে শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। হিলিতে কনকনে শীতে বিপাকে খেটে খাওয়া মানুষ। কনকনা বাতাস, গাড়ি চালাতে পারতেছে। নাটোরে ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হিমেল হাওয়ায় জুবুথুবু হয়ে পড়েছে শ্রমজীবী, শিশু ও বয়স্করা। খুব কুয়াশা, বাহিরে যাওয়া যাচ্ছে না, তবুও খাদ্যের জোগাড় বাড়াতে হয়েছে। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মান বাড়েনি সরকারি যাত্রীবাহী স্টিমার সার্ভিসের, 3 বছরে লোকসান 10 কোটি টাকা। চট্টগ্রামের সকল অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের, 18 ফেব্রুয়ারির মধ্যে দিতে হবে প্রতিবেদন। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। জন্মলগ্ন থেকেই বিএনপি হত্যা ও সন্ত্রাসের রাজনীতির উত্তরাধিকার বহন করে চলেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর আজিমপুরে 7 মার্ডার দিবস উপলক্ষে আলোচনা সভায় অনলাইনে যুক্ত হন ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, বিএনপি পরাজয় মেনে নিতে পারে না বলে 1994 সালে ঢাকা সিটি নির্বাচনের পরের দিন 7 মার্ডারের মতো নৃশংস ঘটনা ঘটিয়েছে। উগ্র সাম্প্রদায়িকতাকে পৃষ্ঠপোষকতা করে বিএনপি আবারও বাংলাদেশের মেরুদণ্ডে আঘাত করতে চায় বলে মনে করেন ওবায়দুল কাদের। আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় মানুষ জেগে উঠেছে বলেই ভাস্কর্য ইস্যু নিয়ে বিএনপি মাঠ গরম করতে ব্যর্থ হয়েছে। হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির উত্তরাধিকার জন্মলগ্ন থেকে তারা বহন করে চলছে। 2013-14 সালে আগুনে পুড়িয়ে মানুষ হত্যা তাদের হত্যা রাজনীতির আরেক রূপ। জনগণ তাদের অপরাজনীতি প্রত্যাখ্যান করেছে বলেই পৌর নির্বাচনে তাদের এখন এমন পরাজয়।
বিএনপি নিজেদের ব্যর্থতার জন্য সরকারের উপর দোষ চাপাতে ব্যস্ত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে অনলাইন বইমেলার উদ্বোধন করে আবারও বলেন, বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল পৌর নির্বাচনে কারচুপির অভিযোগ করেছে, অথচ কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অতীতের নির্বাচনগুলোর চেয়ে সাম্প্রতিক স্থানীয় সরকার নির্বাচন ভালো হয়েছে। নিজেদের দল গোছানোয় বিএনপির আরও মনোযোগী হওয়া উচিত বলেও মনে করেন তথ্যমন্ত্রী। বাংলাদেশ প্রকৃতপক্ষে এই করোনা মহামারীর মধ্যে সবার উপরে আছে জিডিপি গ্রোথ রেট ধরে রাখার ক্ষেত্রে, এবং এটি সম্ভবপর হয়েছে এই করোনাকে আমরা মোকাবেলা করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের জীবনটাকে আমরা এগিয়ে নিয়ে গেছি। নৌ চলাচল সহজ ও যুগোপযোগী করতে ঢাকার আশেপাশে স্বল্প উচ্চতার 13টি ব্রিজ ভেঙে পুনর্নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। দুপুরে সচিবালয়ে নদী দখল দূষণ রোধ সংক্রান্ত সভায় তিনি বলেন, ঢাকার আশপাশের নদীগুলোর ওপর নির্মিত ব্রিজগুলোর উচ্চতা অনেক কম। সরকার নদী পরিবহন ব্যবস্থায় বেশি জোর দেয় এগুলোর উচ্চতা বৃদ্ধির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। যে ব্রিজগুলো ভাঙা হবে এর মধ্যে এলজিইডির 6, সেতু বিভাগের 6 এবং রেল মন্ত্রণালয়ের আওতায় একটি ব্রিজ রয়েছে। ব্যবস্থাপনাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। সেই গুরুত্ব দিতে হলে এই সমস্ত ব্রিজগুলা উচ্চতা বৃদ্ধি না করার কোনো সুযোগ নাই, কারণ তাহলে নৌ চলাচল ব্যবস্থাটা বিঘ্নিত করবে। এইটাকে দূর করার জন্য আমরা ইতিমধ্যে এই কমিটির পক্ষ থেকে 13টি ব্রিজকে চিহ্নিত করা হয়েছে। নতুন জাহাজ যুক্ত হলেও মান বাড়েনি সরকারি যাত্রীবাহী স্টিমার সার্ভিসের। প্রতি বছরই কমছে যাত্রী সংখ্যা, নেই পর্যাপ্ত বিনোদনের ব্যবস্থাও। গত 3 বছরে লোকসান গুনতে হয়েছে অন্তত 10 কোটি টাকা। আর অনিয়ম অসঙ্গতির কথা অস্বীকার করেনি কর্তৃপক্ষ, বলছে নতুন জাহাজ যুক্ত হলে লোকসান থেকে বেরিয়ে আসা যাবে। সাইদুল ইসলামের রিপোর্ট। ব্রিটিশ আমল থেকে শুরু স্টিমার সার্ভিস। স্বাধীনতার পর এমবি লেপচা, অস্টিচ ও মাসুদের মতো প্যাডেল স্টিমার চলতে শুরু করে ঢাকা খুলনা রুটে। স্টিমারগুলো অকেজো হয়ে পড়লেও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের বহরে যুক্ত হয়েছে এমভি বাঙালি ও এমভি মধুমতি। জাহাজগুলো এখন চলছে মোরেলগঞ্জ পর্যন্ত। গত 2017-18 অর্থ বছরে যাত্রী ছিল 23 লাখেরও বেশি, আর আয় হয়েছে 5 কোটি টাকার বেশি। 18-19 অর্থ বছরে যাত্রীর সংখ্যা কমে 5 লাখের মতো, আয় হয় 5.25 কোটি টাকার মতো। গত বছর মহামারীতে বন্ধ থাকায় যাত্রী পরিবহনও যেমন কমেছে, তেমনি আয়ও কমেছে। গত 3 বছরে লোকসান হয় প্রায় 10 কোটি টাকা। চাঁদপুর ঘাট থেকে যাত্রী তোলা হয় বিআইডব্লিউটিসির জাহাজে। টিকিটের জন্য ভিড় আছে, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে টিকিট বিক্রির অভিযোগ আছে। একটা সিরিয়াল নাই, কিছু নেই, মহিলারা কিভাবে টিকিট কাটবে? পদ্ধতি করুক, মেয়েদের এক জায়গায় ছেলেদের এক জায়গায়। এখনকার টিকিট নাই বরিশালের, তখন আমরা যাবো কই? এখন দুর্ভোগে পড়েছি আমরা। ডেকে জায়গা পেতেও চড়া দাম দিতে হয়েছে। আমার কাছে এক স্টাফে 500 টাকা চাই, কয় বয় দেবো 500 টাকা নিচে না। এভাবে ছিট বিক্রি করেছে, একজন থেকে মানুষের বিপদে ফেলাচ্ছে। টিকিট কিনছি 170 টাকা বরিশালে, তারপর আবার ওই জায়গা কিনছি 300 টাকায়। ভাড়া আমি দিনাই, ভাড়া দিছিল আমার 8জন লোক আছে। কত টাকা দিন? 1000 টাকা ভাড়া দিছি। তাও ভিতরে জায়গা নাই, আমরা এই জায়গায় আসি, এখন বাচ্চা নিয়ে কিভাবে থাকবো? অন্য লঞ্চে কেবিনগুলোতে টেলিভিশন থাকলেও বিআইডব্লিউটিসির জাহাজে নেই। কক্ষগুলোর লাইটের সুইচ, প্লাগ পয়েন্ট ভাঙলেও সংস্কার হয় না দীর্ঘদিনেও। জাহাজের কোন স্টাফ এখানে সিট বিক্রির সাথে জড়িত না। এখানে এসে 100 টাকা দিয়ে আমার সিট নিতে হয়েছে। লোকসানের বড় কারণ তেলের খরচ। ঢাকা টু বরিশালে প্রাইভেট লঞ্চ 4.5 থেকে 5000 লিটার তেল লাগে। 2400 লিটার খরচ হবে যাওয়া আসা। আমাদের জেনারেটর, মেইন ইঞ্জিন সব মিলি খরচা। আপনার আপ অ্যান্ড ডাউনে আপনার 6.5 থেকে 7000, জি, যাওয়া এবং আসা। সেই তুলনায় তেল খরচ যে খুব একটা বেশি যাচ্ছে এটা আমার মনে হয় না। অসঙ্গতি যে নেই তা অস্বীকার করছেন না কর্মকর্তারা। যদি কারো পরে আপনারা ধরে দেন, আমরা তাকে যে ব্যবস্থা আছে ওই ব্যবস্থা নেওয়া হবে। লোকসানের কারণ জানালেন এই কর্মকর্তা। মূল টার্মিনাল থেকে আমরা বিচ্ছিন্নভাবে আমরা লালকুঠি ঘাট থেকে যেখানে আমাদের ছেড়ে যেতে হচ্ছে, যারা জানে তারাই শুধু সেখানে গিয়ে থাকে। তো সেই কারণেই আমরা বর্তমান প্রেক্ষাপটে আমরা আশানুরূপ যাত্রী পাচ্ছি না। তবে বহরে নতুন জাহাজ যুক্ত হলে সেবার মান বাড়বে। ওয়েস্টার্ন মেরিনে আমাদের 2টি জাহাজ প্রায় সমাপ্তির শেষ পর্যায়ে আছে। বঙ্গমাতা বঙ্গতরী, এটা খুবই আধুনিক জাহাজ এবং আমরা আশা করব এই জাহাজগুলো যদি আমাদের বহরে আসে
আমরা অবশ্যই যাত্রী সেবা অনেক উন্নত হবে। যাত্রী সেবার মান বাড়লেও লোকসান থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব বলে মনে করেন এই কর্মকর্তা। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামের সকল অবৈধ ইটভাটা 7 দিনের মধ্যে বন্ধ করে হাইকোর্টে প্রতিবেদন দাখিলের নির্দেশ হাইকোর্টের। বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এ আদেশ দেন। চট্টগ্রামের জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে 18 ফেব্রুয়ারির এই প্রতিবেদন দিতে হবে। শুনানিতে রিটকারী আইনজীবী বলেন, চট্টগ্রামে শত শত অবৈধ ইটভাটা চলছে, যা পরিবেশ ও জনজীবনের ক্ষতি করছে। পরিবেশ অধিদপ্তর প্রতিবেদন দিয়ে জানায় 182টি অবৈধ ইটভাটা পাহাড় কেটে পরিচালিত হচ্ছে। আগামী 18 ফেব্রুয়ারির মধ্যে চট্টগ্রামের যে ইটভাটাগুলো আছে অবৈধভাবে চলছে সবগুলোকে বন্ধ করার দেওয়ার জন্য। চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মৃত্যু হত্যা মামলায় তদন্তের লিখিত অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এই প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI পরিদর্শক সন্তোষ কুমার চাকমা। আগামী 4 ফেব্রুয়ারি মৃত্যু হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদনের ওপর শুনানি হতে পারে। গত 2 ডিসেম্বর আলোচিত চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মৃত্যু হত্যা মামলায় তদন্তের লিখিত অগ্রগতি প্রতিবেদন চান হাইকোর্ট। মিরপুর মুক্ত দিবস আজ। ৭১-এর 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলেও মিরপুর মুক্ত হয় ৭২-এর 31 জানুয়ারি। দিনটি স্মরণে মিরপুর জল্লাদখানা বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। পরে আওয়ামী যুবলীগের আলোচনায় অংশ নিয়ে বিশিষ্টজনেরা বলেন, এখনও স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র থেমে নেই। এখনও পাকিস্তানি ভাবধারায় যারা চলছে তাদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান তারা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। ৭১-এর 16 ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি হানাদারদের আত্মসমর্পণ। তবে কিছু পরাজিত পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ না করে অবস্থান নেয় ঢাকার মিরপুরের অবাঙালি অধ্যুষিত এলাকায়। 1.5 মাস পর 1972 সালের 30 জানুয়ারি বাংলাদেশের সামরিক বাহিনী হানাদার মুক্ত করতে অভিযান চালায়। পরদিন মিরপুর মুক্ত হয়। শহীদ হন পুলিশ, সামরিক বাহিনী সহ শতাধিক মুক্তিযোদ্ধা। শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে শহীদ হন তার ভাই নির্মাতা জহির রায়হান। দিনটির স্মরণে মিরপুর জল্লাদখানা বদ্ধভূমিতে শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের আলোচনা সভায় অংশ নিয়ে বক্তারা বলেন, দেশ স্বাধীনের এত বছর পরেও পাকিস্তানি ধারায় যারা চলছে তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে সবাইকে। পাকিস্তানপন্থী ধারণা, চিন্তার চেতনার মানুষ আজও বাংলাদেশের মাটিতে আছে। আপনাদের পিছিয়ে থাকলে হবে না। এই নব্য আওয়ামীপন্থী অথবা স্বাধীনতার পক্ষের শক্তিদের ভেদ ভেঙে সামনে চলে আসতে হবে। অসংখ্য এই অঞ্চলের বাঙালিদেরকে জবাই করে করে এই জল্লাদখানায় তারা কূপের মধ্যে ফেলে দিত। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বক্তারা। পাকিস্তানের সেই বিহারি জনগোষ্ঠী, বর্বর বাহিনী এবং বিশ্বাসঘাতক বাঙালি রাজাকার আল শামস, তাদের যে নির্যাতন, সেই চিহ্নগুলো যেন মুছে না দেওয়া। একটি জাতি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, রক্তপাতের মধ্য দিয়ে স্বাধীন হলেও হিংস্র হয়ে উঠল না। এই জন্য শান্তির বার্তা নিয়ে কিন্তু বঙ্গবন্ধু বিশ্বের সামনে আবির্ভূত হলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। অপরাধী চিহ্নিত করতে কাল থেকে আবারও রাজধানীতে বাড়িওয়ালা ভাড়াটিয়া নিবন্ধন। বিশ্বজুড়েই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ভ্যাকসিন সরবরাহ কম থাকায় আইনি পদক্ষেপে কয়েকটি দেশ। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার একুশে সংবাদে।
বর্গা চাষি এবং ত্রাণ বিতরণে গ্রামে ফেরা মানুষের জন্য বিশেষ উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত কৃষি প্রণোদনা বিষয়ক অনলাইন আলোচনায় এ মন্তব্য করেন তারা। প্রণোদনা বাস্তবায়নে বরাদ্দ বিতরণ বাড়ানোর তাগিদ দেন বক্তারা। এই সময় প্রান্তিক কৃষকদের সহায়তায় সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাকেও এগিয়ে আসার আহ্বান জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম। সরকারি প্রণোদনার সাহায্য বিভিন্ন এনজিওকে শুধু না, অন্য স্বেচ্ছাসেবী সংগঠনকে দিয়ে তাদেরকে সহায়তা করতে দেওয়া হয়েছে। আমি জেলা প্রশাসককে বলছি, যে অর্গানাইজেশন সহায়তা করতে চায় তাদেরকে ত্রাণের জিনিস দেন, আপনি ফিজিক্যালি তাদের মাঝে যান, ইউনোরা সাহেবরা যাবে, এসপি সাহেব পুলিশদের নিয়ে তাদের রেশনের টাকাকে কিছুটা সাশ্রয় করে, আমাদের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান অন্যরা তারা কাজ করেছেন। এভাবে কিন্তু আমরা পিরোজপুর জেলায় চেষ্টা করেছি। অপরাধী চিহ্নিত করতে কাল থেকে রাজধানীতে আবারও বাড়িওয়ালা ও ভাড়াটিয়ারদের নিবন্ধন শুরু করবে পুলিশ। রাজধানীর বিভিন্ন স্থান থেকে অপহরণ চক্রের 9 জনকে আটক উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার AKM হাফিজ আক্তার। আটকদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। অপরাধ দমনে পুলিশের বিভিন্ন কৌশলের অংশ হিসেবে আবারও ভাড়াটিয়ারদের তালিকা হালনাগাদ শুরু হচ্ছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে 50টি থানায় ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। সমস্ত বাড়িওয়ালা এবং ভাড়াটিয়া তারা যেন আমাদের থানা এবং বিট পুলিশের কাছে তাদের বাড়িতে কারা আবাসিক দেয়, কাকে ভাড়া দেওয়া হয়, এই বিষয়গুলি সচেতন থাকে এবং তাদের যেন তথ্যগুলি পার্শ্ববর্তী থানাতে দেওয়া হয়। এটা কিন্তু আমি আগেও বলেছি, এখনও বলছি, কারণ আমরা জনগণ সবাই মিলেই ঢাকাকে সুন্দর রাখার জন্য আমরা চেষ্টা করি। শেরপুরে ট্রাক সিএনজি অটোরিকশার সংঘর্ষে নারী সহ 5 অটোযাত্রী নিহত হয়েছে। সকাল 9টার দিকে শেরপুর ঝিনাইগাতি সড়কের বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সিএনজি অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে অটোর 3 যাত্রী নিহত হয়। গুরুতর আহত অবস্থায় 3 জনকে হাসপাতালে নেওয়া হলে মারা যায় আরও 2 জন। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। ট্রাকটি জব্দ করা হলেও পালিয়ে গেছে চালক। মুন্সিগঞ্জে এবার শীতকালীন সবজির বাম্পার ফলন হয়েছে। জেলার চাহিদা মিটিয়ে এই সবজি যাচ্ছে রাজধানী সহ আশেপাশের বিভিন্ন এলাকায়। দাম ভালো পাওয়ায় খুশি কৃষকেরা। মুন্সিগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান টিটুর রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। রাজধানীর কাছের জেলা মুন্সিগঞ্জের 6 উপজেলায় চলতি মৌসুমে 4647 হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়েছে। এর মধ্যে রয়েছে লাউ, ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, গাজর, মূলা, বেগুন, টমেটো, শসা, মিষ্টি কুমড়া সহ 18 থেকে 20 ধরনের শাকসবজি। অনুকূল আবহাওয়ায় ফলন ভালো হয়েছে। এখান থেকে সবজি যাচ্ছে ঢাকা সহ আশপাশের জেলায়। দাম ভালো পাওয়ায় খুশি কৃষক। ফুলকপি আছে, পাতাকপি আছে, ডাঁড়া আছে, দুল্লা আছে, নানান মিহি করছি আর কি। পোকামাকড়ের এবার ইয়াটা বেশি আর কি, আক্রমণটা বেশি আর কি। ভেন্ডি, এরপর আপনার উস্তা, লাউ, এরপর ধন্যপাতা, এক ক্ষেত্রের মধ্যে সব লাগাইছি। ফসলের বহুত লাভ হয়েছে, উস্তায় সবটাই। ভালো ফলনে কৃষকদের নানা পরামর্শ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। আশা করা যাচ্ছে যে আগামী 10-15 দিনের মধ্যে শীতকালীন সমস্ত সবজি আমাদের যে টার্গেট সেটা ফুলফিল হয়ে যাবে। চলতি মৌসুমে জেলায় উৎপাদন লক্ষ্যমাত্রা 1,16,779 মেট্রিক টন। তবে এবারে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছে কৃষি বিভাগ। সমর ইসলাম, 21 টেলিভিশন। এ পর্যায়ে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সুশাসন নিশ্চিত করে জেড ক্যাটাগরির কোম্পানিগুলোর আর্থিক অবস্থা উন্নতির কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এতে বিনিয়োগ বেড়েছে জেড ক্যাটাগরির কোম্পানিতে। এমন পরিস্থিতিতে ওটিসি মার্কেটে পাঠানো হলো ইউনাইটেড এয়ারওয়েজকে। এমন পদক্ষেপ উদ্যোক্তা পরিচালকদের স্বস্তি দিলেও বিপাকে সাধারণ বিনিয়োগকারীরা। মেহেদী হাসানের রিপোর্ট। পরিচালনা পর্ষদের ব্যর্থতা এবং কিছু ক্ষেত্রে অনিয়মের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত 40টির বেশি প্রতিষ্ঠান জেড ক্যাটাগরিভুক্ত। ব্যাপক লোকসানের কারণে এসব কোম্পানি ডিভিডেন্ড দেয় না। পাশাপাশি আর্থিক সক্ষমতা থাকা সত্ত্বেও বিনিয়োগকারীদের বঞ্চিত করতে ডিভিডেন্ড না দেওয়ার অভিযোগ আছে কিছু কোম্পানির বিরুদ্ধে।
এমন পরিস্থিতিতে জেড ক্যাটাগরির কোম্পানিগুলোতে সুশাসন নিশ্চিত করার উদ্যোগ নেয় বিএসইসি। বেশ কিছু পরিকল্পনা সহ গ্যাজেট প্রকাশ হয় গত 14 নভেম্বর। এরপর পুনর্গঠিত হয়েছে কয়েকটি কোম্পানির পর্ষদ। এই পরিস্থিতিতে গত 12 জানুয়ারি এক নির্দেশে জেড ক্যাটাগরির কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজকে ওটিসি মার্কেটে পাঠায় বিএসইসি, যা বিএসইসির কর্মপরিকল্পনার সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। ইউনাইটেড এয়ারের ব্যাপারটা সাবেক কমিশন যারা ছিলেন তারা আরও আগেই এই ব্যাপারে একটা দ্রুত সিদ্ধান্ত নিলে অনেক ভালো হইতো, তাহলে আপনার বিনিয়োগকারীরা এইভাবে ক্ষতিগ্রস্ত হইতো না। বিশ্লেষকরা বলছেন কোম্পানির লাভ লোকসানের দায় পরিচালনা পর্ষদ সহ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের, তাই বড় সিদ্ধান্তের ক্ষেত্রে প্রথমে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা দরকার। যে বিফোর ইট বিকামস এ নিউজ, আগেই যেন নিয়ন্ত্রণকারী সংস্থা ফাউল পেলে হচ্ছে কিনা সেটা ধরতে পারে, কিন্তু বাংলাদেশের বাজারে এটা হচ্ছে না। তবে একটা দুর্বলতা আমাদের আছে, আমরা যদি ধরতেও পারি সংবাদ হওয়ার পরে কোম্পানিগুলোকে কিন্তু প্রচুর পরিমাণে সাজা দিতে পারি না। সবার আগে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পরামর্শ এই বিশ্লেষকের। একটা বড় রকমের চেঞ্জ ওটিসি মার্কেটে পাঠানো, তো এটা একটা হয়তো নেগেটিভ সিগন্যালও দেয়। তো সেই কারণে আপনার মনে হয় এটা ওটিসি মার্কেটে যদি এই নিউজগুলো আসার আগে দিত তাইলে বোধহয় অনেক বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হইতো না। জেড ক্যাটাগরির কোম্পানিগুলো নিয়ে বিএসইসির কর্মপরিকল্পনা বাস্তবায়িত হলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে মত বিশ্লেষকদের। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সঙ্গে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। 26 মার্চ ঢাকা আসছেন নরেন্দ্র মোদী, পরের দিন দ্বিপাক্ষিক বৈঠক, তিস্তা চুক্তি নিয়ে অগ্রগতির আশা। রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে ভিত স্থাপন করেছেন জাতির পিতা, বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর অডিও ভাষণের সংকলন প্রকাশ। হাঙ্গেরি ও বলিভিয়াকে করোনা টিকা দেবে বাংলাদেশ, দ্রুত ভ্যাকসিন আনায় সংসদে প্রধানমন্ত্রীর প্রশংসা। প্রথম ধাপেই উপজেলা পর্যায় পর্যন্ত টিকা, অ্যাপসে চলছে নিবন্ধন, করোনায় নতুন মৃত্যু 16। এবং বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত, কুড়িগ্রাম ও লালমনিরহাটে সর্বনিম্ন তাপমাত্রা 5.5। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সঙ্গেই থাকুন।